আজ দিল্লি সুলতানির উপর বিগত বছরে আসা কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে তার পার্ট 1। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, দিওয়ান-ই-ইনসা দপ্তরটি প্রশাসনের কোন বিষয়ের সাথে সম্পর্কিত ছিল? অর্থাৎ দিওয়ান-ই-ইনসা হচ্ছে এই দপ্তরটা কি সম্পর্কিত? এ সামরিক, বি ধর্মীয় বিষয়, সি অর্থ বিষয়, ডি রাষ্ট্রীয় চিঠিপত্র। দিওয়ান-ই-ইনসা হচ্ছে রাষ্ট্রীয় চিঠিপত্র বিষয়ক একটা দপ্তর। এই সম্পর্কিত কিছু আরো মধ্যযুগের কিছু দপ্তর ও সুলতানি যুগের কিছু দপ্তর হচ্ছে দিওয়ান-ই-উজিরত, এটা ছিল রাজস্ব ও অর্থ বিভাগের দপ্তর। দিওয়ান-ই-আরজ সামরিক বিভাগের দপ্তর। দিওয়ান-ই-রিসালত ধর্মীয় বিষয়ক বিভাগ। দিওয়ান-ই-বন্দগন দাস দপ্তর। দিওয়ান-ই-খয়রাত দাতব্য বিভাগ। দিওয়ান-ই-মুস্তাখরাজ বকেয়া আদায়ের জন্য দপ্তর। এবং দিওয়ান-ই-কোহি কৃষি বিভাগকে বলা হতো দিওয়ান-ই-কোহি, যেটা মোহাম্মদ বিন তুগলকের সময় চালু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান কে ছিলেন? আমরা জানি সুলতানি যুগে বিজয়নগর বাহমনি নামে দক্ষিণ ভারতে দুটো সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই বিজয়নগর যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় তখন দিল্লির সুলতান কে ছিল? এর উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক ছিল বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় দিল্লির সুলতান। বিজয়নগর সাম্রাজ্য 1336 সালে হরিহর বুক্কা কি করেছিল? বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। এই বিজয়নগরের রাজধানীর নাম ছিল কি? হাম্পি, যেটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। সীমানা এই সাম্রাজ্য মানে বিজয়নগর সাম্রাজ্য উত্তরে কৃষ্ণা নদী থেকে দক্ষিণ প্রান্তে উপদ্বীপের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত ছিল। রাজবংশ এবং তার প্রথম এবং শেষ শাসক যেমন সঙ্গম রাজবংশ, প্রথম রাজবংশের নাম ছিল সঙ্গম, তার প্রথম শাসক হরিহর প্রথম এবং লাস্ট শাসক হচ্ছে রাজশেখারা। শালুব বংশ, শালুব নরসিংহ এর প্রথম শাসক এবং সদাশিব ছিল কি এর শেষ শাসক। পরবর্তী বংশ তুলুব রাজবংশ, যার প্রথম ছিল বীর নরসিংহ রায় এবং শেষ ছিল ভেঙ্কটা। এর পরের রাজবংশের নাম হচ্ছে কি আরবিডো রাজবংশ, যার তিরুমাল রায় ছিল প্রথম এবং শ্রীরঙ্গ তৃতীয় ছিল এর শেষ শাসক। অর্থাৎ আমরা বিজয়নগরে 4টি রাজবংশের নাম জানলাম: সঙ্গম, শালুব, তুলুব এবং আরবিডো। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানদের নিচের কোন ব্যবস্থাটি বাহমনি বিজয়নগর সাম্রাজ্যের উপর প্রভাব ফেলেছিল? অর্থাৎ দিল্লির সালতানাতের একটা ব্যবস্থা বাহমনি এবং বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত ছিল, সেটা হচ্ছে কি ইকতাদার ব্যবস্থা।
তো এই ব্যবস্থাটা কি ছিল একটু দেখে নিই। ইকতাদার ব্যবস্থা শামসুদ্দিন ইলতুৎমিশ, যে দিল্লির তৃতীয় সুলতান ছিল, এটা প্রবর্তন করেন। এর বিধান কি ছিল? এই ব্যবস্থার অধীনে সাম্রাজ্যের জমিকে বেশ কয়েকটি বড় এবং ছোট অংশে বিভক্ত করা হয়েছিল, এবং এই যে বড় অংশ ছোট অংশ ভাগ করা হচ্ছে এটাকেই বলা হচ্ছে ইকতা বলা হয়। এবং এই ইকতাগুলো সৈন্য, কর্মকর্তা ও অভিজাতদের মধ্যে প্রদান করা হতো। পরবর্তী প্রশ্ন, দিল্লি সালতানাতের অধীনে দেওয়ানি ইনসা বিভাগের প্রধান কে ছিলেন? এর আগে আমরা দেওয়ানি ইনসা কি বিভাগ ছিল সেটা পড়লাম। তো এই দেওয়ানি ইনসা বিভাগের প্রধানকে কি বলা হতো? তো এর প্রধানকে বলা হতো দাবির ই খাস। অন্যান্য বিভাগের দপ্তরের হেডকে কি বলা হতো? যেমন বারিদ ই মামলুক। তথ্য ও গোয়েন্দা বিভাগের প্রধানকে বলা হতো বারিদ ই মামলুক। আমির ই দাদ ছিল আইনের কর্মকর্তাকে বলা হতো আমির ই দাদ। ওয়াকিল ই দার বলা হতো রাজ পরিবারের নিয়ন্ত্রক, অর্থাৎ রাজ পরিবারকে যে দেখাশোনা করতো তাকে বলা হতো ওয়াকিল ই দার। পরবর্তী প্রশ্ন, দিল্লি সালতানাতের সময় উলেমা শব্দটি কাদের সাথে যুক্ত ছিল? আমরা যখন দিল্লি সালতানাতের যুগ পড়েছি তখন উলেমা কথাটা বারবার এসেছে। তো এই উলেমা শব্দটি কাদের সঙ্গে যুক্ত ছিল? শিক্ষিত ধর্মতাত্ত্বিক ও আইনবিদ, এদের জন্য কিছু মুসলিম শিক্ষিত ধর্মতাত্ত্বিক ও আইনবিদদের ক্ষেত্রে এই উলেমা কথাটা ইউজ করা হতো। এখানে আরেকটা ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে মুসলিম। তো দিল্লি সালতানাতের কর্মকর্তারা সম্পর্কে একটু জেনে নিই, একটু জানলাম। আমিলদের কাজ কি ছিল? রাজস্ব যে ব্যাপারটা সেটা দেখাশোনা করতো কে? রাজস্ব কর্মকর্তাকে বলা হতো আমিল। বারিদ একটু আগে দেখলাম গোয়েন্দা। খাওয়াজা ছিল অ্যাকাউন্টস অফিসার। কোতোয়াল শহরের আইন ও শৃঙ্খলার প্রধানকে বলা হতো কি? আইন। এর তোমার হচ্ছে কোতোয়াল। মহাতাসিব ছিল পৌরসভার আইন শৃঙ্খলা। তাহলে কোতোয়াল ছিল শহরের আর মহাতাসিব ছিল পৌরসভার আইন ও শৃঙ্খলার প্রধান। মুফতি ছিল আইনের ব্যাখ্যাকারী, অর্থাৎ ইসলামিক আইনের ব্যাখ্যাকারীকে বলা হতো মুফতি। দাস বা যেটাকে মামলিক বংশ বলা হতো, সেই বংশের শাসক ইলতুৎমিশের কন্যা কে ছিলেন? অর্থাৎ দাস বংশের শাসক ইলতুৎমিশ যে তৃতীয় নম্বর শাসক ছিল, সে ইলতুৎমিশের কন্যার নাম কি ছিল? তা আমরা সবাই জানি রাজিয়া সুলতানা, এবং মধ্যযুগের ভারতের একমাত্র নারী শাসক। স্লেভ ডাইনাস্টির আমরা রুলারগুলো জেনে নিই। প্রথমত স্লেভ ডাইনাস্টি কত থেকে? 1206 থেকে 1290 পর্যন্ত সময়কালকে কি বলা হয়? স্লেভ ডাইনাস্টি। এর প্রথম শাসকের নাম কুতুবউদ্দিন আইবক, যে 1206 থেকে 1210 পর্যন্ত রাজত্ব করেছিল এবং দিল্লি সালতানাতের ফাউন্ডার। তারপরে আরাম শাহ তার পুত্র, 1210 থেকে 1211। তারপরে শামসুদ্দিন ইলতুৎমিশ আরাম শাহকে হত্যা করে 1211 থেকে 1236 পর্যন্ত সিংহাসনে বসে। এরপরে ইলতুৎমিশের পুত্র রুকনুদ্দিন ফিরোজ শাহ 1236 সালে, এবং তারপরে সুলতান রাজিয়া 1236-40, যেটা ফার্স্ট অ্যান্ড অনলি ফিমেল রুলার অফ দিল্লি সালতানাত। প্রথম এবং একমাত্র মহিলা শাসক ছিল দিল্লির, শেষ হচ্ছে কি? রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানের পর বাহারাম শাহ 1240 থেকে 42। বাহারাম শাহের পর আলাউদ্দিন মাসুদ শাহ 42 থেকে 46 পর্যন্ত সময়কাল। এরপরে নাসিরুদ্দিন মাহমুদ শাহ 46 থেকে 1266, যাকে দরবেশ সুলতানও বলা হতো।
এরপরে গিয়াসউদ্দিন বলবন 1266 থেকে 1287 এবং গিয়াসউদ্দিনের পরে মুইজউদ্দিন কায়কোবাদ 1287 থেকে 90 এবং শামসুদ্দিন কাইমুরস 1290, যাকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি বংশের প্রতিষ্ঠা করে। পরবর্তী প্রশ্ন, দিল্লি সালতানাতের অধীনে ধনী মুসলমানদের উপর ড্যাশ নামক একটা ধর্মীয় কর আরোপ করা হয়েছিল। যারা ধনী মুসলমান ছিল তাদের উপর একটা কর আরোপ করেছিল, সেই করটার নাম কি? তো সেই করটার নাম হচ্ছে কি? অপশন সি, জাকাত। তো এই জাকাত সম্পর্কে কিছু দেখি বা কর সম্পর্কে। সিকান্দার লোদি বংশের শাসক সিকান্দার লোদি জাকাত কর বিলুপ্ত করেছিলেন, অর্থাৎ জাকাত কর তুলে দিয়েছিলেন। ফিরোজ শাহ তুগলক কুরআনের ভিত্তিতে 4 ধরনের কর প্রবর্তন করেছিলেন। এর আগে অনেক ধরনের কর ছিল, কিন্তু তিনি শুধুমাত্র 4 ধরনের কর প্রবর্তন করেন। সেগুলো হচ্ছে খারাজ বা ভূমির উপর যে কর থাকে খারাজ, খামোশ যুদ্ধে লুণ্ঠিত মালের উপর কর, অর্থাৎ যুদ্ধে যে মাল পাওয়া যায়, যে সম্পত্তি বা টাকা পয়সা, তার উপরে যে কর তাকে বলা হয় খামোশ। তারপর হচ্ছে জিজিয়া, অমুসলমান প্রজাদের উপর যে কর চাপানো হতো সেই করটাকে বলা হতো জিজিয়া। এবং জাকাত আমরা তো জানি, একটু আগে পড়লাম, মুসলিম ধনী ব্যক্তিদের উপর যে কর চাপানো হতো তাদেরকে বলা হতো জাকাত। পরবর্তী প্রশ্ন, কোন বছর রাজিয়া সুলতানাকে দিল্লির সিংহাসন থেকে অপসারিত করা হয়েছিল? আমরা একটু খেয়াল করলেই পারবো যে রাজিয়া সুলতানের এর আগে আমরা সময়কাল পড়লাম 1236 থেকে 1240। তাহলে আমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে 1240 এই সালটা হচ্ছে কি রাজিয়া সুলতানা সিংহাসন থেকে অপসারিত হয়েছিল। তাহলে এখানে অপশনটা কি হবে? অপশন বি, 1240। নেক্সট প্রশ্ন, দিল্লি সালতানাতের সময় তাবাকাত-ই-নাসিরি, এটা একটা গ্রন্থের নাম, কে রচনা করেছিলেন? এটা খুব একটা ইম্পর্টেন্ট সোর্স অফ হিস্ট্রি অফ মিডিয়েভাল পিরিয়ড। এটা করেছিল মিনহাজ সিরাজের তাবাকাত-ই-নাসিরি। তো এই সম্পর্কে আমরা একটু দেখে নিই। মিনহাজ সিরাজ ফার্সি ভাষাতে 1260 সালে তাবাকাত-ই-নাসিরি গ্রন্থটা লিখেছিলেন। তাহলে কত সালে? 1260 সালে ফার্সি ভাষাতে। এছাড়াও অন্যান্য কয়েকজন মুসলিম ঐতিহাসিক এই সময় হচ্ছে বা লেখক হাসান নিজামি, যে ফার্সি কবি বলা হতো, তিনি সালতানাতের প্রথম সরকারি ইতিহাস তাজুল মাসি লিখেছিলেন। অর্থাৎ সালতানাত যুগের প্রথম সরকারি ঐতিহাসিক গ্রন্থ বলা হয় তাজুল মাসি, যার লেখক হচ্ছে হাসান নিজামি। এরপরে আমির খসরু, যাকে ভারতের তোতা পাখি বলা হয়, আলাউদ্দিন খলজির সভাকবি ছিল। তার বিখ্যাত একটা কাজ হচ্ছে তুঘলকনামা, ওয়াসাত উল হায়াত, নুহু সিফার, আশিকা, খামসা, বাকিয়া নাকিয়া। এই গ্রন্থগুলো কে লিখেছিল? আমির খসরু। নেক্সট প্রশ্ন, জাফর খান দিল্লি সালতানাতের নিচের কোন শাসকের একজন বিখ্যাত সেনাপতি ছিলেন? অর্থাৎ জাফর খান কার সেনাপতি ছিলেন? তো এর অপশন হবে আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন কে? জাফর খান। তো আলাউদ্দিন খলজির সেনাপতিরা আর কি কি ছিলেন? যেমন ছিলেন হিজাবরুদ্দিন, যাকে জাফর খান বলা হলো, একটু আগে আমরা জানলাম। আলমাস বেগ, যাকে উলুগ খান বলা হয়, তিনিও সেনাপতি ছিল আলাউদ্দিন খলজির।
মালিক কাফুর, তাজ আল দিন ইজ আল দাওলা এবং নুসরাত খান মালিক নুসরাতের জালিসারি। এরা ছিলেন কে? আলাউদ্দিন খলজি সেনাপতি। দিল্লি সালতানাতের প্রেক্ষাপটে নিচের কোন শাসক পূর্বসূরি সেটার সঠিক জোড়াটা নির্বাচন করো। পূর্বসূরি মানে আলাউদ্দিন খলজি, জালালউদ্দিন খলজি ছিল জালালউদ্দিন খলজির পূর্বসূরি ছিল জালালউদ্দিন খলজি। এটা কি ঠিক? ইয়েস, এটা ঠিক। দ্বিতীয়, জালালউদ্দিন খলজি আলাউদ্দিন খলজির পূর্বসূরি ছিল না, এটা ঠিক নয়। মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক, মোহাম্মদ বিন তুগলক কি ফিরোজ শাহ তুগলক ছিল পূর্বসূরি? না, পরবর্তী ছিল, এটা পরবর্তী। গিয়াসউদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলক, এটা তো ভুল, কারণ গিয়াসউদ্দিন তুগলকের পূর্বসূরি মোহাম্মদ ছিল, তুগলক ছিল পরবর্তী। তাহলে এখানকার অ্যান্সার হবে কি? রাইট অ্যান্সার আলাউদ্দিন খলজি এবং জালালউদ্দিন খলজি, কারণ আলাউদ্দিন খলজির আগে ছিল জালালউদ্দিন খলজি। খিলজি ডাইনাস্টির এবার রুলারগুলো আমরা একটু দেখে নিই। খিলজি ডাইনাস্টির সময়কাল 1290 থেকে 1320। এর আগে আমরা দাস বংশী বা স্লেভ ডাইনাস্টি দেখলাম 1206 থেকে 1290। এটা হচ্ছে খিলজি ডাইনাস্টি 1290 থেকে 1320। প্রথম শাসক জালালউদ্দিন ফিরোজ খিলজি, যে 1290 থেকে 96 পর্যন্ত রাজত্ব করে। এরপরে আলাউদ্দিন খলজি 1296 থেকে 1316, যে ছিল কি মোস্ট পাওয়ারফুল খিলজি রুলার, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত রাজা সুলতান। তারপরে শিহাবুদ্দিন ওমর 1316 সালে, মুবারক শাহ 1316 থেকে 1320, এবং এই বংশের শেষ শাসক ছিল নাসিরউদ্দিন খসরু শাহ 1320 সালে। আফটার খসরু শাহ, the Tughlaq dynasty started in 1328। 1320 সালে এই খিলজি ডাইনাস্টির পরে তুগলক ডাইনাস্টি শুরু হয়েছিল। তুগলক ডাইনাস্টির কয়েকজন রুলার হলো, প্রথম তুগলক ডাইনাস্টি 1320 থেকে 1414, গিয়াসউদ্দিন তুগলক 1320 থেকে 1325, মোহাম্মদ বিন তুগলক 1325 থেকে 1351, এবং ইনি ছিলেন সবচেয়ে ফেমাস রুলার তুগলক ডাইনাস্টির। ফিরোজ শাহ তুগলক 1351 থেকে 1388, গিয়াসউদ্দিন তুগলক সেকেন্ড, যেটা 1388 থেকে 1389, আবু বাকর শাহ 1390 থেকে 1390, নাসিরউদ্দিন মাহমুদ শাহ 1390 থেকে 1394, আলাউদ্দিন সিকান্দার শাহ 1394 এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ তুগলক 1394 থেকে 1413। এই তুগলক ডাইনাস্টি 1400 পরে কোন ডাইনাস্টি এসেছিল? সৈয়দ ডাইনাস্টি। কার পরে কোন ডাইনাস্টি আসছে, কোন শাসক কতদিন কখন কার পরে এসেছিল, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সালতানের যুগের জন্য। পরবর্তী প্রশ্ন, নিচের কোন শাসক পৃথ্বীরাজ চৌহানের আগে দিল্লির শাসন করেছিল? আমরা জানি পৃথ্বীরাজ চৌহান দিল্লির শাসক ছিলেন, তো তার আগে কে ছিল? তার আগে ছিল কি? অনঙ্গ পাল ছিল দিল্লির শাসক। তো সেই অনঙ্গ পাল সম্পর্কে আমরা একটু জেনে নিই। অনঙ্গ পাল তোমার, তার ফুল নাম ছিল অনঙ্গ পাল তোমার, 1052 সালে দিল্লি প্রতিষ্ঠা করেন। বিক্রম সম্বত 1338-এর একটি শিলালিপিতে দিল্লির জাদুঘরে সংরক্ষিত আছে, যা তোমারদের দ্বারা দিল্লি প্রতিষ্ঠা কথা নিশ্চিত করে। অর্থাৎ কি, এই যে অনঙ্গপাল তোমার যে 1052 সালে দিল্লি প্রতিষ্ঠা করেছিল, সেটা
এই 1338 সালের বিক্রম সম্বত থেকে আমরা জানতে পারি, যেটা এখন একটা জাদুঘরে, দিল্লি জাদুঘরে সংরক্ষিত আছে। পরবর্তী প্রশ্ন, তারিক ই মুবারক শাহী এই গ্রন্থটার লেখক কে ছিলেন, যা দিল্লি সালতানাতের একটি ফার্সি ভাষার ইতিহাস গ্রন্থ। তো এই গ্রন্থের লেখক ছিলেন ইয়াহি বিন আহমেদ সিরহিন্দি। এর লেখা ছিল তারিক ই মুবারক শাহী। ইয়াহি বিন আহমদ সিরহিন্দি ছিলেন একজন গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় মুসলিম ঐতিহাসিক বা হিস্টোরিয়ান। তার পুরো নাম হচ্ছে ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি। 15 শতাব্দীতে লোদি এবং আর্লি মুঘল যুগের কাছাকাছি একজন ঐতিহাসিক ছিলেন এই সিরহিন্দি। তিনি দিল্লি সালতানাতের ইতিহাস নিয়ে বিখ্যাত ঐতিহাসিক ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ তারিক ই মুবারক শাহী। বইটার গুরুত্ব কি? বইটার গুরুত্ব হচ্ছে, এই বইয়ে তুঘলক, সৈয়দ এবং লোদি বংশের ইতিহাস বর্ণনা করা হয়েছে। দেখো, তারিক ই মুবারক শাহী গ্রন্থে 3টে বংশের, তুঘলক, সৈয়দ এবং লোদি। দিল্লি সালতানের শেষ যুগ সম্পর্কে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কি, এই তারিক ই মুবারক শাহী গ্রন্থটা শেষ যুগ সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা যখন ভারতে এসেছিলেন তখন দিল্লি সালতানাতের শাসক কে ছিলেন? ইবন বতুতা যখন ভারতে আসে তখন দিল্লি সালতান ছিলেন কে? মোহাম্মদ বিন তুঘলক। তাহলে ইবন বতুতা যখন ভারতে আসছে তখন ভারতের শাসক ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। এই ইবন বতুতা সম্পর্কে আমরা একটু জানি। ইবন বতুতা, তার পুরো নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা। তাহলে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে বতুতা ছিল কি ইবন বতুতার পুরো নাম। তার জন্ম 1304 খ্রিস্টাব্দে মরক্কোতে এবং মৃত্যু 1369 খ্রিস্টাব্দে। তিনি প্রায় 30 বছর ধরে ভ্রমণ করেন, প্রায় 1,70,000 কিমি পথ অতিক্রম ভ্রমণ করেছিলেন। এটা কিন্তু বিশাল ব্যাপার। তার যে বিখ্যাত গ্রন্থ, সে গ্রন্থের নাম হচ্ছে কি রিহালা বা কিতাবুল রিহালা। এই গ্রন্থটার সম্পূর্ণ নাম রিহালা ইবন বতুতা। এই বইতে কি আছে, তার যে ভ্রমণ অভিজ্ঞতা সেটা সে লিখে রেখেছিল। ভারতে ইবন বতুতা মোহাম্মদ বিন তুঘলকের সময় আসে এবং দিল্লিতে কাজীর পদে তিনি কিছুদিন চাকরি করেন এবং সেই বইতে দিল্লির সমাজ, শাসন ব্যবস্থা, কর ব্যবস্থা সম্পর্কে তথ্য পাওয়া যায়।